আমাদের মানুষের স্বভাব হচ্ছে বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করা। এক্ষেত্রে আমরা অধিকাংশই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সমালোচনা করে থাকি। কিন্তু আমরা কি আসলেই গঠনমূলক সমালোচনা করতে পারি? বাংলাদেশের সমালোচনা মানেই কি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ আর দলীয় পক্ষপাতিত্ব? কেন আমাদের সমাজে সত্যিকারের গঠনমূলক সমালোচনার সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি? আজ আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্বৈত দর্শনের আরো একটি নতুন পর্বে। আমরা যদি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লক্ষ্য করি, তাহলে প্রতিদিনই নতুন বিষয় কিন্তু ঘটতে থাকে এবং এই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের দেশের মানুষ তারা নিজস্ব মতামত সেখানে ব্যক্ত করেন। অনেকেই সেখানে গঠনমূলক সমালোচনা করেন, আবার অনেকেই দেখা যায় এমন কিছু সমালোচনা করেন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এতটা কুরুচিপূর্ণ সমালোচনা তারা করে থাকেন। সমালোচনা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যুক্তি দেওয়া। এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের মানুষ এই যুক্তি দেওয়ার ক্ষেত্রে খুবই দুর্বল। তারা আসলে জানেন না যে কোনটি যুক্তি আর কোনটা আ অযৌক্তিক যুক্তি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আ আমরা যদি আসলে দেখি যে সমালোচনা আসলে কত ধরনের হতে পারে। একটা হচ্ছে গঠনমূলক সমালোচনা, যেটি হচ্ছে যে ধরেন কোনো একটা বিষয়ে ভুল হলো, সেটাকে আমরা চিহ্নিত করার পাশাপাশি সেটার উন্নতির জন্য একটি পরামর্শ দিলাম। এক্ষেত্রে আমি একটা উদাহরণের কথা বলি। যেমন ধরেন, আমরা জানি যে আসলে হ্যাকার যারা রয়েছেন, হ্যাকার হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে। একটি হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। তো এই যে হোয়াইট হ্যাট হ্যাকার থাকেন, তারা কি করেন? তারা মূলত কোনো একটা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলো রয়েছে, বা অন্যান্য যে সকল আ প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আসলে ইন্টারনেটের সাথে সংযুক্তপূর্ণ, সেগুলোতে তারা হ্যাকিং করেন এবং হ্যাকিং করার মাধ্যমে তারা দেখেন যে সেই প্ল্যাটফর্মগুলোতে কি ত্রুটি রয়েছে, কোথায় দুর্বল রয়েছে, যেগুলোতে আসলে হ্যাক করা খুবই সহজ, এবং এরপরে কিন্তু তারা সেটা সমাধানও এই যে কোম্পানি যারা রয়েছেন তাদেরকে কিন্তু দেন যে আপনার এখানে এই সমস্যাটি রয়েছে, আপনাকে এইভাবে এটা সমাধান করতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে মূলত গঠনমূলক সমালোচনা। এরপরে আছে হচ্ছে ধ্বংসাত্মক আ সমালোচনা বা destructive criticism। এক্ষেত্রে শুধুমাত্র নেতিবাচক দিক তুলে ধরা হয়, কিন্তু কোনো সমাধানের দিক নির্দেশ দেওয়া হয় না। আমরা যে হ্যাকারের কথা বলছিলাম, এবার যদি ব্ল্যাক হ্যাট হ্যাকারের কাছে আসি, তাহলে তারা কি করেন? তারা কোনো একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেন। হ্যাক করে সেখান থেকে বিভিন্ন তথ্য তারা চুরি করে সেটাকে বিক্রি করে দেয় বা অন্যান্য কাজে তারা ব্যবহার করেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নেতিবাচক দিকটিই ফুটে উঠল। এক্ষেত্রে কিন্তু সমাধানের কোনো বিষয় কিন্তু এখানে উঠে আসে না। এরপরে হচ্ছে প্রশংসামূলক সমালোচনা, যেটা হচ্ছে appreciate criticism। অর্থাৎ যখন আ আ কোনো ব্যক্তি বা কেউ কোনো একটা মতামত দিল, আমরা সেটাকে নিয়ে আসলে গুরুত্ব দিয়ে আলোচনা করলাম বা সেটার আসলে পছন্দ করলাম। এই ধরনের কোনো একটা মতামত আমরা দিলাম বা সমালোচনা করলাম। এরপর আরেকটা হচ্ছে নিরপেক্ষ সমালোচনা। যেটা হচ্ছে যে কোনো আ পক্ষপাত ছাড়াই নিরপেক্ষভাবে আসলে মূল্যায়ন করার যে বিষয়টা, এবং আ আমাদের দেশে কিন্তু এই যে নিরপেক্ষ যে আসলে সমালোচনা বা নিরপেক্ষ থাকার যে বিষয়টা, আমরা যদি আসলে দেখি যে আমাদের যারা আমলাতন্ত্রের মধ্যে আসলে যারা রয়েছেন, যারা রয়েছেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মিডিয়া যে সকল রয়েছে বাংলাদেশের, আমরা দেখছি যে আসলে যখনই বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটে, নতুন একটি সরকার আসে, এই লোকগুলো তারা হচ্ছে যে সেই সরকারের আ পক্ষে আসলে কথা বলা শুরু শুরু করে। এই আমলা যারা রয়েছেন তারা কিন্তু তাদের পা চাটা পর্যন্ত শুরু করে, এবং এর ক্ষেত্রে কারণ হচ্ছে যে এক্ষেত্রে তারা প্রমোশন পায়, তারা বিভিন্ন ধরনের সুবিধা পায়, তারা তাদের দুর্নীতিমূলক কর্মকান্ডগুলো যেন ভালো করে করতে পারে। এই কারণে কিন্তু তারা এই যে নিরপেক্ষ যে বিষয়টা সেটা কিন্তু তারা থাকেন না। যা কিন্তু আমরা গত ১৫ বছরও দেখেছি, এবং হয়তোবা ভবিষ্যতে যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবেন, তখন হয়তোবা এরা আবারও রূপ পরিবর্তন করে সেই সরকারের পাচাটা তারা শুরু করে দিবেন। অর্থাৎ আমাদের দেশে যারা মানুষ রয়েছেন তারা নিরপেক্ষভাবে আসলে কোনো মতামত তারা দিতে পারেন না। তারা যেখানেই সুবিধা দেখেন তারা সেই পক্ষের দিকে আসলে মতামত দেন, এবং যেখানে তাদের কোনো লাভ নেই তারা সেটির বিপক্ষে আসলে কথা বলেন। এবং যার ফলে যেটি হয় যে আসলে আ বিষয়টির আসলে যে গুরুত্বটা যেটা ছিল, সেটা থেকে আসলে মানুষ বের হয়ে যায়, এবং সেটা থেকে আসলে সেই কথাটি কেন বলেছে, আ আ তার পরিচয় কি, সে আগে কি করত, সে আসলে কোথায় থাকে, তার ধর্ম কি, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়।
এর থেকে আমাদের কি উচিত ছিল যে, যে কথাটি একজন মানুষ বা একজন ব্যক্তি মতামত দিয়েছেন, সেটি নিয়ে আমাদের আসলে চিন্তাভাবনা করা দরকার। সেটিকে বিভিন্নভাবে যুক্তি দিয়ে উপস্থাপন করা দরকার যে, আপনার কথাটিতে এইটাই ভুল রয়েছে, এটা এমন নয়, এটা এরকম। কিন্তু তার পরিবর্তে আমরা কি করি? আমরা ব্যক্তিগত আক্রমণ করে বসি। আমরা যে আপনাকে যদি আসলে একটা বাস্তব একটা উদাহরণ দেই। যেমন বাংলাদেশে যেটা হয়েছে যে সম্প্রতি সার্জিস আলম তিনি আ বিয়ে করেছেন এবং খুবই ভালো একটি সংবাদ যে তিনি বিয়ে করেছেন। তো এখন বিষয়টা যেটা হয়েছে যে তিনি তো কিছুদিন আগে পর্যন্তও আমাদের যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ছিল সেটির দায়িত্বে তিনি ছিলেন এবং সেই সময়টায় আমরা আমরা দেখেছি যে এখনো আসলে অনেক আহতরাই আসলে আন্দোলন করছে। আবারও তাদের সুচিকিৎসার জন্য বা যাদেরকে বাহিরে নিতে হবে ভালো চিকিৎসার জন্য এই বিষয়গুলো নিয়ে। তো আগে কিন্তু জনাব সার্জিস আলমকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন খুবই কম করা হয়েছে বা খুবই সমালোচনা কম করা হয়েছে যে আপনি আসলে দায়িত্ব থেকে কি কাজটা করছেন? কেন এখনো আহতরা আ তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে তাদের সুচিকিৎসার জন্য? এই বিষয়টা নিয়ে কিন্তু এত একটা আলোচনা হয়নি। কিন্তু যখন তিনি দায়িত্ব ছাড়লেন এই পদ থেকে তার যে পদটি ছিল, তখন মানুষজন বলা শুরু করল। বিশেষ করে আমি পন্থী যে সকল মানুষজন রয়েছে বা আমি বিশ্বাসী আ উম তারা বললেন যে হচ্ছে সার্জিস আলম জুলাই সিটি ফাউন্ডেশন থেকে টাকা খেয়েছে। এখন টাকা খাওয়া শেষ। এজন্য সে তার দায়িত্ব ছেড়ে দিয়েছে। এরপরে আবার যখন তিনি এখন বিয়ে করলেন, এখন বলা হচ্ছে যে এই তো কিছুদিন আগেই তো আ জুলাই সিটি ফাউন্ডেশন থেকে অনেক টাকা লুটপাট করে দায়িত্ব ছেড়ে দিয়েছে। এখন সেই টাকা দিয়েই সে হচ্ছে বিয়ে করছে। আ বা তার যিনি স্ত্রী তিনি চেয়েছিলেন যে তার স্ত্রী যেন মিডিয়ার সামনে না আসুক। অনেক চেষ্টা করেছিলেন। তবে আমাদের দেশের যে মিডিয়া যারা রয়েছে আরকি হলুদ সাংবাদিক যারা রয়েছেন তারা কোন না কোনভাবে সেই তথ্যগুলো বের করেছেন। এবং যাই হোক তার স্ত্রী একজন হাফেজ, কোরআনের হাফেজ। তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কিছু মন্তব্য এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে Facebook এর কমেন্ট গুলোতে আ করে আসলে যেগুলো আসলে মুখে পর্যন্ত উচ্চারণ করা যায় না। অর্থাৎ আমাদের দেশের মানুষের আ মানে তারা আসলে বুঝে না যে কোনটা নিয়ে আসলে কথা বলতে হবে, কোনটা নিয়ে কথা বলা যাবে না। মানে তারা বুঝেই না। তারা কি আসলে বুঝি না যে তারা কি এটা কি জেনে শুনে করে নাকি না জেনে শুনে করে। তো এইজন্য আজকে আমরা শিখব যে আসলে কিভাবে আসলে এই যে সমালোচনা আসলে করতে হয় বা শিখতে হয় এবং এই যে বাংলাদেশের যে আসলে সমালোচনা করা যে একটা মানে গঠনমূলক সমালোচনা যে আসলে হয় না বা এটা আসলে বিরল কেন? মানে কেন বাংলাদেশের মানুষ আসলে গঠনমূলক সমালোচনা করতে পারে না? এর একটা কারণ হচ্ছে যে রাজনৈতিক মেরুকরণ এবং আ যেটা হয় যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আসলে যখনই আসলে যে দল ক্ষমতায় থাকে তারা নিজেদেরকে সবকিছু ভাবে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। তারা বিরোধী দলগুলোকে আ দেশদ্রোহী হিসেবে আখ্যা দেন। এবং যারা আবার বিরোধী দলে থাকেন তারা আবার সরকারকে বিভিন্ন ধরনের সমালোচনা করেন। তবে সেটাকে যদি আসলে গঠনমূলক করত তাহলে অবশ্যই ঠিক ছিল। যেমন বিগত ১৫ বছর যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা হয়েছে, সেখানে কিন্তু অনেক যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা কিন্তু গঠনমূলকভাবেই সমালোচনা করেছেন তাদের সেই অন্যায় কাজগুলোর। আবার এই যে সরকারের যারা আসলে লোকজন ছিল তারা কি করেছে, এই গঠনমূলক সমালোচনা যারা করতেন তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিত। যে তারা পাকিস্তানি বংশধর, তারা জামাত, তারা রাজাকার, তারা শিবির। এই সকল ট্যাগ দিয়ে কিন্তু তাদেরকে আসলে দেশ বিরোধী আসলে হিসেবে আখ্যা করা হতো। তো এই যে রাজনৈতিক মেরুকরণ, এই মেরুকরণের কারণে কিন্তু আমাদের গঠনমূলক যে সমালোচনার যে অভ্যাস, সেটা কিন্তু আসলে গড়ে ওঠেনি। এরপরে আ আবার অনেক সময় দেখা যায় যে যখন আসলে আ কেউ কোনো আ কিছুর পক্ষে নিয়ে কথা বলেন, সেটা যেকোনো পক্ষেই হতে পারে। সেটা যেমন এখন যে জিনিসটা ঘটে যে আপনি যখন ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন আসলে সরকার পরিবর্তন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আমাদের সাথে কিন্তু পাকিস্তানের ১৯৭১ সালে যে যুদ্ধটি হয়েছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং সেখানে তো বাংলাদেশ জয়লাভ করে। তো সেই সময় যারা জেনারেশন যারা ছিলেন, বাংলাদেশে যারা ছিলেন বা পাকিস্তানে যারা ছিলেন, তাদেরই কিন্তু ৯০ বা ৯৫% মানুষই আজকে মারা গিয়েছেন। অর্থাৎ এখন যে জেনারেশন বিলং করছে, জেনারেশন জি এবং তার পূর্ববর্তী যে জেনারেশনটা, তারা এবং পরবর্তীতে যারা আসছে তাদেরকে তো এই দেশটাকে গোছাতে হবে, তাই না? এবং পাকিস্তানেও তো সেম একই রকমের যে তাদেরও সেই জেনারেশন গুলো এখন আর নেই। এখন নতুন জেনারেশন আসছে, তাদের চিন্তাভাবনা অন্যরকম। তারা দেশকে অন্যরকমভাবে ভাবেন। তো সেই দিক থেকে এখন যদি কেউ বলে যে আমাদের পাকিস্তানের সঙ্গে আ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তোলা উচিত আমাদের বিভিন্ন আ দেশের সুবিধার জন্য। এখন দেখবেন সেই লোকটিকে কি বলা হয়? যে পাকিস্তানের দালাল, সে রাজাকার। রাজাকার মানে রাজাকার শব্দটা ব্যবহার করা হতো কোন সময়? যে ওই সময় আসলে পাকিস্তানিদেরকে যারা সাপোর্ট করেছে বা সাহায্য করেছে। কিন্তু এখন যে ব্যক্তিটা আ তার নিজের দেশের স্বার্থের কথা চিন্তা করে অর্থাৎ বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে ভাবছে যে এই বিষয়টা করলে পাকিস্তানের সঙ্গে আমাদেরই লাভ হবে। তখনও সেই ব্যক্তিকে আসলে পাকিস্তানের দালাল এগুলো বলে আসলে আ উম হচ্ছে সমালোচনা করা হয় বা তাকে এরকম একটা ট্যাগ দেওয়া হয়। তো এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে খুবই একটা অপব্যবহার হয় বলতে গেলে এবং
বাংলাদেশে এই যে আরেকটা বিষয় যেটি বলছিলাম যে ব্যক্তিগত আক্রমণের যে সংস্কৃতি যেটি রয়েছে, ধরেন আপনার কোনো একজন ব্যক্তিকে পছন্দ নাই হতে পারে, তার চেহারা সুন্দর নাই হতে পারে, সে দেখতে ভালো নাই লাগতে পারে। কিন্তু সে যে মতামতটি দিয়েছে, সে হোক একজন রিক্সা চালক, সে হোক একজন ডাক্তার, সে হোক একজন আ আ শিক্ষার্থী, সে হোক একজন শিক্ষক। তিনি যে মতামতটি দিয়েছেন তার সেই কথাকে আপনি যুক্তি দিয়ে ভুল প্রমাণ করতে পারলে করুন। সেটি না করে আপনি হচ্ছে তার পদবিতে যান, আ তার অতীতে যান। সে অতীতে এই কাজ করেছে, তার এই মন্তব্যটি শোনা যাবে না। শুনলে আপনি এইটা হয়ে যাবেন, ওইটা হয়ে যাবেন। মানে এগুলো কি? বাংলাদেশে যদি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এত পরিমাণে হয়ে থাকে যে আসলে প্রতিদিনই কেউ না কেউ আপনি সাইবার হচ্ছে বুলিং এর শিকার হচ্ছে। বিশেষ করে অনলাইনে এটা অনেক বেশি হয়। যেহেতু মিডিয়াতে এখন সবকিছুই খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। তো এই যে ব্যক্তিগত যে আসলে আক্রমণের যে সংস্কৃতি, এই বিষয়টা আসলে কোথা থেকে আসলো? আমরা যদি দেখি যে আসলে বাংলাদেশ, আ ভারত, এরপরে পাকিস্তান, এই যে আমাদের ভারত উপমহাদেশ, একটা সময় কি ছিল? সম্পদে পরিপূর্ণ ছিল। আ এই এই যে ভারত উপমহাদেশে ফরাসি, এরপর হচ্ছে পর্তুগিজ, ইংরেজ সহ আরো অন্যান্য যে সকল জাতি ছিল তারা এখানে ব্যবসা করতে এসে আমাদের দেশকে কিন্তু শাসন করে গিয়েছে। তো সেই সময়টা থেকে এই যে আমাদের মধ্যে আসলে দাসত্ব আসা যে শুরু করলো, এই দাসত্ব আসার ফলে কি হয়েছে? যে আমরা আসলে আ এতটা পরিমাণে আসলে নিজেদেরকে ছোট হিসাবে গণ্য করি যে কখনো যে বড় কিছু করব বা ভালো কিছু করব নিজের দেশের জন্য বা আমরাও যে তাদের থেকে অনেক ভালো কিছু এখন করতে পারি, এই বিশ্বাসটা না আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে। আবার এমন যেটা হতো যে আপনি যদি বিগত সরকারের শাসনামলের কথা বলেন যে পান থেকে চুন খসলেই একটা বৃহৎ একটা নিউজ হয়ে যেত। এইটা হয়েছে। যেমন এই যে রাইসেল ভাইপারকে নিয়ে যে নিউজগুলা হতো, হঠাৎ করেই দেখা যেত কি না কি হয়েছে, হঠাৎ করে একটা বড় একটা ঘটনা হয়ে গেছে। কেউ একজন গিয়ে পদ্মা আ আ সেতুর যে ব্রিজ ছিল সেখানে নাট বল্টু গুলো ঢিলা ছিল। সেগুলো সে দেখে একটা ভিডিও করেছে। কি হলো তারপরে? এই আওয়ামী লীগের যারা সন্ত্রাসী যারা ছিল, তারা গিয়ে তার বাড়িতে হামলা করল। সেই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হলো। তাকে আ নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছে। যেটি তিনি হচ্ছে একটি ইন্টারভিউতে তিনি বলেছেন ৫ আগস্টের পরবর্তী সময়ে। অর্থাৎ এই যে গত ১৫ টা বছর মানুষের মধ্যে এই যে ছোট, ছোট বিষয় নিয়ে যে আসলে তুলকালাম কাণ্ড হওয়ার যে একটা বিষয়, এইটা কিন্তু আমাদের মস্তিষ্কে আসলে আমি বলতে গেলে একেবারেই আসলে গেঁথে গিয়েছে। যে কারণে আমরা ছোট একটা কিছু ঘটলেই সেটা নিয়ে আমরা লাফালাফি শুরু করি, মারামারি শুরু করি, একে ওকে কাদা ছড়াছড়ি শুরু করি। কোন ধরনের যুক্তি দিয়ে কথা বলিই তো না। আবার অন্য কেউ যদি যুক্তি দেয়, সেখানে তাকে ট্যাগ দিয়ে তাকে থামিয়ে দেই। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা যেটি বলছিলাম যে আসলে শিক্ষা এবং বিশ্লেষণধর্মী মতামতের অভাব। যেমন এক্ষেত্রে যে বিষয়গুলো আসলে কাজে লাগতে পারে সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ওই যে বিতর্ক করার যে চর্চা, বক্তৃতা দেওয়া, বিভিন্ন সেমিনার করা, টক শো আ এগুলোতে আমরা এখন বর্তমানে খুবই ভালো দেখছি যে টক শো গুলোতে যারা যাচ্ছেন তারা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলছেন। আক্রমণাত্মক যে মনোভাব সেটি খুবই কম হচ্ছে। তবে এই বিষয়ের প্রসারগুলো আমাদের আরো বাড়াতে হবে। বিশেষ করে যারা শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের মধ্যে যদি বিতর্ক চর্চা আ সহ শুরু করে এই যে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলা, রাজনৈতিক হতে পারে, সেটা অর্থনৈতিক হতে পারে। তাদের জ্ঞানের মধ্যে থেকে তারা যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলে বা চর্চা করে এখন থেকেই, তাহলে তাদের এই যে মানসিকতা এটা কিন্তু পরিবর্তন হবে এবং তারা গঠনমূলক সমালোচনা করা শিখবে। এবং গত ১৫ বছর আমাদের মত প্রকাশের যে সীমাবদ্ধতা ছিল, যেটা বলছিলাম যে আসলে আ আমরা কিছু চাইলেই তো বলতে পারতাম না সরকার বিরোধী। আপনি কিছু বললেন বা আপনি কোন একটা কিছু করলেন, আপনার পান থেকে চুন খসলো, আপনাকে ধরে নিয়ে গেল। তো এই বিষয়গুলোর কারণে এই যে চর্চা যেটা আসলে সমালোচনা করার যে চর্চা, সেটা গড়ে ওঠেনি। এবং এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষজন আসলে এত পরিমাণে আসলে তারা সমালোচনা করে কিন্তু গঠনমূলক সমালোচনা আসলে সেরকমভাবে কিন্তু কেউই আসলে করে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এটার সমাধান কোথায়? এখন দেখেন, গঠনমূলক সমালোচনা যেটা বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের মানুষের মধ্যে প্রত্যেকেরই নিজস্ব একটা ধর্মীয় বিশ্বাস রয়েছে, তার সামাজিক একটা বিশ্বাস রয়েছে। তার চিন্তাভাবনা একরকম, সে সামাজিকীকরণের মাধ্যমে সে একটা পরিবেশে বেড়ে উঠেছে, অন্য মানুষ আরেকটা পরিবেশে বেড়ে উঠেছে। তো এই সকল বিষয় যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু প্রত্যেকের মতামতের আসলে পার্থক্য হতে পারে। যেমন আমি বললাম যে, আমি সকালের পরে আমি ভাত খেয়েছি। এখন আমি যদি বলি আমি দুপুরের আগে ভাত খেয়েছি, তাহলে ২ টা কথার মধ্যে কি আপনি কোন ভুল খুঁজে পান? সকালের পরে মানে কি? অর্থাৎ দুপুরের আগে এবং সকালের মাঝখানে। আবার আমি যদি বলি দুপুরের আগে ভাত খেয়েছি, তার মানে কি? সকাল এবং দুপুরের মাঝখানে। অর্থাৎ আমি কিন্তু একই কথা বললাম, কিন্তু আমি ২ ভাবে কথাটা বললাম। এবং এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু আমাদের
প্রত্যেকেরই মতামত দেওয়ার আসলে ধরনটা আলাদা বা আমরা চিন্তাভাবনা করি আলাদাভাবে। আমাদের মতামতের পার্থক্য থাকবেই। কিন্তু এই যে যখন আসলে আমরা এই মতামতটিকে আসলে গ্রহণ করা শিখবো এবং যুক্তি দিয়ে যখন আসলে এটিকে উপস্থাপন করা শিখবো, তখনও কিন্তু আমরা আসলে গঠনমূলক সমালোচনা আসলে করতে পারবো। এছাড়াও আরেকটা রয়েছে যে আমরা আ আমাদের দেশে যেটা হয় যে আমরা বাঙালিদের স্বভাব হচ্ছে কেউ যদি একটু উপরে উঠতে শুরু করে আমরা তাকে পা ধরে টেনে আসলে নিচে নামানোর চেষ্টা করি। যেটার ফলে হয় যে আমরা আসলে প্রশংসা করি খুবই কম, তার দুর্নাম করি আসলে অনেক বেশি। যে কারণে যেটা হয় যে কোনো একটা মানুষ আপনার ভুল কাজ করতেই পারে, তিনি অন্যায় করতে পারে। মানুষকে তো সেইভাবে সৃষ্টি করা হয়েছে যে সে অন্যায় করবে, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করবেন, মানুষ আবার অন্যায় করবে। তো এই বিষয়টা আমাদের মানুষ হিসেবেও আমরা তো প্রত্যেকেই হচ্ছে ভুলের ঊর্ধ্বে নয়, তাই না? তো কেউ যদি কখনো কোনো একটা ভুল করেন, তাকে তো সেটি ঠিক করার একটা সুযোগ আমাদেরকে দিতে হবে। তাকে নিয়ে তার হয়তোবা দেখা গিয়েছে তিনি ৫ টা কাজ করেছেন, এর মধ্যে হচ্ছে ৩ টা ভালো, ২ টা ভুল কাজ। আমরা সেই ৩ টা বিষয় নিয়ে কথা না বলে কেন শুধুমাত্র আমরা ওই ২ টা বিষয় নিয়ে কথা বলি যে তিনি এই ভুল কাজ করেছেন, এই ভুল কাজ করেছেন। আমরা তো চাইলে তার সেই ৩ টা ভালো কাজ নিয়েও কথা বলতে পারি। যখন এই চর্চাগুলো আমরা গড়ে তুলবো যে কোনো একজন ব্যক্তির ভালো কাজগুলো নিয়ে প্রশংসা করব, আবার যখন তিনি ভুল কাজ করবেন সেটি নিয়েও আসলে সমালোচনা করব, তাহলেই কিন্তু যে গঠনমূলক যে সমালোচনার বিষয় সেটা কিন্তু আমাদের সমাজে গড়ে উঠবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে নম্রতা এবং শ্রদ্ধার সাথে কথা বলা এবং আ আমরা আমাদের হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা যে আমরা বড়দেরকে দেখে সালাম দেই বা একেকটা ধর্মে একেক রকম রীতিনীতি। আবার দেখা গেছে যিনি বড় তার সাথে আপনি করে কথা বলা, যিনি ছোট তাকেও চেষ্টা করে আপনি করে কথা বলা, এছাড়া তুমি করে কথা বলা। এছাড়াও যখন কেউ একজন কোনো কিছু নিয়ে মতামত দিবেন তখন তার মতামতটা আগে খুব সুন্দরভাবে শোনা। এরপরে নিজের যুক্তি সেখানে উপস্থাপন করা। অর্থাৎ এই বিষয়গুলো যখন আমরা মেনে যখন আমরা আসলে কথা বলব বা আমরা সমালোচনা করব তখনই কিন্তু গঠনমূলক সমালোচনাটা হবে। এরপর একটা বিষয় হচ্ছে যে প্রাসঙ্গিক আসলে উদাহরণ ব্যবহার করা। যেমন আমাদের স্বভাব হচ্ছে আমরা তিলকে তাল বানাতে পারি। অর্থাৎ কোন একজন ব্যক্তি মতামত দিয়েছেন ধরেন আ উম অ্যা একটা বিষয় নিয়ে, আমরা সেটাকে টেনে হিঁচড়ে ধরে আরেকটা বিষয়ের সাথে লাগিয়ে দেই। লাগিয়ে দিয়ে ২ টাকে সাংঘর্ষিক হিসেবে তুলে ধরি। ধরেন একজন ব্যক্তি তিনি ক্রিকেটার, তিনি সাথে একজন রাজনৈতিক ব্যক্তি, আ তিনি সাথে একজন আ একটা সন্তানের বাবা। এখন তিনি যখন ক্রিকেট খেলতে আসবেন, তখন কি তিনি সেখানে বাবার দায়িত্ব পালন করবেন? নাকি ক্রিকেটারের দায়িত্ব পালন করবেন? অবশ্যই ক্রিকেটারের যে বৈশিষ্ট্য সেখানে তো সেই বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পাবে। আবার যখন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে আসবেন, তখন কি আপনি তার মধ্যে সেই ক্রিকেটার সুলভ ব্যবহার আশা করছেন? বা আপনি কি এটি মনে করেন যে সে রাজনীতিতে যখন আসবে বা রাজনীতি করবে বা রাজনৈতিক বক্তব্য দিবে সেখানে সে ক্রিকেট নিয়েই শুধু বলবে? এটা তো কখনো হতে পারে না। অর্থাৎ একজন মানুষ যখন বিভিন্ন ক্যারেক্টারে চলে যায়, তখন তার বৈশিষ্ট্যগুলো কিন্তু আস্তে পরিবর্তন হতে থাকে। তো সেই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু তাকে সেই কথাগুলো বলতে হয়। যেমন তিনি অবশ্যই তার বাসায় গিয়ে তো অবশ্যই ক্রিকেট নিয়ে আলোচনা করবেন না বা তার ছেলে-মেয়েদেরকে শুধু ক্রিকেটই খেলাবেন না। সেখানে তার বাবা হিসেবে যে দায়িত্বগুলো, সেই বাবা হিসেবে সে কথাগুলো তিনি বলবেন। সেই দায়িত্ব থেকে তিনি তার সন্তানদেরকে সেই শিক্ষাটা দিবেন। তো সেরকমভাবেই যখন কোনো একজন ব্যক্তি আ সোশ্যাল মিডিয়াতে হোক, কোনো মিডিয়াতে হোক বা এমনিতেই যেখানেই মতামত দেক, সে তো তার পার্সপেক্টিভ থেকেই তো সেই মতামতটি দেন। তিনি তার যে চরিত্র, ধরেন একজন রিক্সাচালক একটা বিষয় নিয়ে যে মতামত দিবেন, একজন পুলিশ কিন্তু সেই বিষয়টা নিয়ে আবার সেরকম মতামত দিবেন না। তাই না? তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা আমাদের কিন্তু আসলে বুঝা দরকার এবং যখনই আমরা কোনো একটা বিষয় নিয়ে সমালোচনা করব, আমাদেরকে কিন্তু সেই যে আগে সেই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করার, সেটি নিয়ে আগে যুক্তি উপস্থাপন করার, এরপরে কিন্তু আসলে আমাদেরকে সমালোচনা করা। যখন আমরা এরকমভাবে আসলে সমালোচনা করব কোনো একটা বিষয় নিয়ে, তখনই কিন্তু আমাদের দেশে, আমাদের মানুষের মাঝে কিন্তু এই যে গঠনমূলক সমালোচনা, এটি কিন্তু বাড়বে এবং যত বেশি গঠনমূলক সমালোচনার হারটা বাড়বে, আমাদের আ যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা নতুন মতামত পাবো, নতুন আইডিয়া পাবো। সেগুলো সমাধানেরও কিন্তু সেরকমই আমাদের সুযোগ থাকবে। তো দর্শক আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।